যে মমতা ব্যানার্জি গতকাল বলেছে রামায়ণ মহাভারত কোরআন সব হিস্ট্রি শেষ হয়ে যাবে, ওনার হিস্ট্রি শেষ হবে না। হ্যাঁ, আমরা স্বীকার করছি ওনার হিস্ট্রি শেষ হবে না। কিসের হিস্ট্রি শেষ হবে না? উনি একজন মাফিয়া। উনি মা বোনেদের ইজ্জত বিক্রি করেছে 2000 টাকার বিনিময়ে। উনি শাহজাহান শেখ তৈরি করেছে, উনি বালুর মতো গুন্ডা তৈরি করেছে। ওনার হিস্ট্রি শেষ হবে না। আপনারা যদি বলেন না উনি তো ভালো কাজ করেছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, মা বোনেদের 1000 টাকা করে মান্থলি দিচ্ছে, আমি বলবো আপনারা সাবধান হন। 1000 টাকা আপনার মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকাচ্ছে, অন্যদিকে ঘরে ঘরে মদের দোকান খুলে আপনাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে। আমাদের মাননীয়া বলছেন উন্নয়নের ঊর্ধ্বে আমার সোনার বাংলা, উন্নয়নের ঊর্ধ্বে আমার সোনার বাংলা তথা ভারতবর্ষের বুকে সেরা আমার বাংলা উন্নয়নের দিকে। বাইবেল, গীতা, কুরআন সব শেষ হয়ে যাবে, তবুও আমার কাহিনী শেষ হবে না। আপনারা বলুন, যে সমস্ত মুসলিম এখানে সর্বধর্মের মানুষ আছেন, যারা কোরআন বিশ্বাসী মুসলিম ধর্মের মানুষ, তারা বলুন এটা কি কোরআনকে ছোট করা হলো না? কোরআন শেষ হয়ে যাবে, তবুও মাননীয় মুখ্যমন্ত্রীর নাকি কাহিনী শেষ হবে না, উন্নয়নের কাহিনী শেষ হবে না। যারা গীতা অবলম্বী মানুষ, গীতাকে বিশ্বাস করেন, যারা বেদকে বিশ্বাস করেন, তাদেরকে বলছি আপনাদের ধর্মগ্রন্থ কি এই মাননীয় ছোট করলো না? এই মাননীয় ধর্মগ্রন্থ নিয়েও রাজনীতি করছে। এই মাননীয়ার মাথার ব্রেন কাজ করে না। আমি মাননীয়াকে বলবো আপনি রাজনীতি করছেন করুন, কিন্তু আমি একটা আপনাকে যুক্তি দিচ্ছি, আপনি মাঝে মধ্যে আপনার ব্রেনটা চিকিৎসা করিয়ে নেবেন, কারণ আপনার ব্রেনটা কাজ করে না। আপনি কখন কি বলেন? আপনি বলতে বলতে এমন একটা কথা বললেন কোরআন শেষ হয়ে যাবে, তবু আমার কাহিনী শেষ হবে না। কি উন্নয়ন করেছেন মাননীয়া? যুবশ্রী, কন্যাশ্রী, এইগুলো নিয়ে দেখবেন আপনারা। এই ভোট এসেছে, নিচু লেভেলের যত নেতারা আছে, চারানা আটানার নেতারা যারা আছে, তারা এবারে দেখবেন ওই চটি বই ছাপাবে, আমাদের উন্নয়নের বই। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী যত শ্রী করেছেন সেইগুলোই লিখবেন, কিন্তু মিথ্যাশ্রীটা ইনারা লিখবেন না। এটা আইএসএ বলছে তৃণমূল মিথ্যাশ্রী, এটা মিথ্যাশ্রী। এরা এইটা নিয়ে চটি বই করে হাতে হাতে পৌঁছে দেবেন। আরে আমি বলতে চাই এই সমস্ত নেতাদের, আপনারা তো জানেন বা জনগণও জানে যে এগুলো মমতা ব্যানার্জি করেছে, এগুলো করেছে, কিন্তু তার মধ্যে কত চুরি করেছেন সেটা তো কেউ কাউকে বলেন না, সেটাও মানুষ জেনে যাচ্ছে। আমরা বলতে চাইছি আইএসএফ এর পক্ষ থেকে ওটা জানানোর দরকার নেই। আপনি আপনার এলাকার এমএলএ কে বলুন, আপনি আপনার এলাকার এমপি কে বলুন, আপনার এই 5 বছরের অধীনে আপনার কত টাকা আপনার অধীনে বরাদ্দ হয়েছে উন্নয়ন করার জন্য, আপনি সেই টাকাগুলো কোথায় কোথায় কত টাকা খরচ করেছেন, এইটা চটি বই করে জনগণের হাতে পৌঁছে দিন। তাহলেই জনগণ বুঝতে পারবে আপনি সঠিক রাজনীতি করছেন, তাহলেই জনগণ বুঝতে পারবে আপনি কত টাকা চুরি করেছেন। সেটা কখনো দেবে না এরা, কারণ এটা দিলেই চোর ধরা পড়বে। যে যত টাকা দিয়েছে, 25 কোটি টাকা দিলে 5 কোটির কাজ দেখাবে, 20 কোটির এরা হিসেব দিতে পারবে না, এরা সব খেয়েছে। আমি আপনাদের কাছে দুটো কথা বলবো, দুটো কথার মধ্যে আপনারা বুঝে যাবেন কে বিজেপির দালাল, অরিজিনাল বিজেপির দালাল কে আপনারা বুঝে যাবেন। আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সবাই বুদ্ধি সম্পন্ন মানুষ, আমার চেয়ে অনেক বুদ্ধিমান, আমি আপনাদের পায়ে ধুলোর যোগ্যও নই। কয়েক বছর আগে, সম্ভবত 2019 না হলে 20 আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় যখন কলকাতায় এসেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া একটি রুমের মধ্যে বা একটি অফিসের মধ্যে প্রায় ঘন্টাখানিক দাদা দিদি গল্প বা আলাপ আলোচনা যাই করুক, কোনো সাংবাদিক ছিল না, কোনো নেতা মন্ত্রী ছিল না, কেউ ছিল না, শুধু দাদা দিদি। যখন বেরিয়ে এসে রুম থেকে, তখন সাংবাদিকরা প্রশ্ন করছে, দিদি কি আলোচনা হলো নরেন্দ্র দাদার সঙ্গে? তখন উনি বলছেন যে আমার বাংলা কেন্দ্রের কাছে, মানে রাজ্য কেন্দ্রের কাছে 97,000 কোটি টাকা পাই, সেই টাকাটা নিয়ে কথা হচ্ছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছেন, এটা শুনেছেন। আমি এখান থেকে
নিচে লেভেলে যে সমস্ত তৃণমূলের নেতারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একবারও কি প্রশ্ন করেছিলেন দিদি রাজ্যের টাকা যদি কেন্দ্রের কাছে চাইতে হয় তাহলে এটা গোপনে কেন, গোপন আলোচনা কেন? আর যদি গোপন কিছু হয় তাহলে আবার মিডিয়ার সামনে এসে সেটা প্রচার মানে জনসাধারণের সামনে বলার কি প্রয়োজন ছিল? এটা একবারও প্রশ্ন করেছেন? আপনারা কেউ প্রশ্ন করেননি, কারণ আপনারা অন্ধবিশ্বাসী। রাস্তা দিয়ে যদি একটা কালো গরু হেঁটে যায়, দিদি যদি বলে এটা একটা কালো হাতি গিয়েছে, এই তৃণমূলের চোর নেতারা সব মেনে নেবে, হ্যাঁ এটা কালো হাতি, এটা গরু নয়, এটা কালো হাতি। এরা এমন অন্ধবিশ্বাসী, এরা সব মেনে নেবে। এদের ক্ষমতা নেই প্রতিবাদ করার, কারণ প্রতিবাদ করলেই এদের তিহার জেলে যেতে হবে, কারণ এরা জানে সব আমরা খেয়ে রেখেছি, আমাদের কথা বলার ক্ষমতা নেই। বন্ধুগণ, বেশি কথা নয়, এর পরিপ্রেক্ষিতে আমি তো বলবো এটা নরেন্দ্র মোদী আর আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ার সেটিং, যে আপনি আমাকে ৯৭,০০০ কোটি টাকা দেবেন, তার পরিবর্তে আমি কয়েক বছরের মধ্যে আপনাকে বাংলায় জায়গা করে দেবো রাজনীতি করার। অতএব এই নবান্নে বসে আছে যিনি, ইনি বিজেপির দালাল দালাল দালাল। নওশাদ সিদ্দিকী ভাইজান দালাল নয়, দালাল এইটা। নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছেন আমি যদি বিজেপির দালাল হই, আমি যদি বিজেপির থেকে কোনো টাকা খেয়ে থাকি, কার বুকের পাটা আছে একবার বলুক কত টাকা খেয়েছি, কার কাছ থেকে খেয়েছি, তারপরে আমি 5 টাকার পেনের খোঁচাই ওকে হাইকোর্ট বাড়ি করাবো। আমার এই ক্ষমতা আছে, আমি গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিশোধ নেব। আইএসএফ এমন একটি রাজনীতি করতে চলেছে, ক্ষমতা দখলের রাজনীতি নয়, মানবতার রাজনীতি করতে চলেছে। নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে মানবতার রাজনীতি করো, লড়াই করো না। নওশাদ সিদ্দিকী ভাইজান বলছেন আমি এই 5 বছরে আমার অধীনে, আমি এমএলএ ভাঙড়ে এমএলএ থাকাকালীন যত টাকা আমার অধীনে বরাদ্দ হয়েছে উন্নয়ন করার জন্য, আপনারা সবাই জানেন নওশাদ ভাইজান এইরকমই বলছে যে আমি 5 বছর শেষ হওয়ার সাথে সাথে এই টাকাগুলো কোন খাতে কোথায় কত টাকা খরচ করেছি প্রত্যেকটা মানে হ্যান্ডবিল ছাপিয়ে মানুষের, ভাঙড়ের মানুষের হাতে হাতে তুলে দেবো। এর নাম মানে আমাদের নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান, সততার নেতা নওশাদ সিদ্দিকী ভাইজান। এই ক্ষমতা তৃণমূলের কোনো নেতাদের নেই, কোনো নেতাদের নেই এই ক্ষমতা যে আমি কত টাকা পেয়েছি, কত টাকা ক্ষমতা আমার মানে অধীনে এসছে, আমি মানে খরচ করেছি, এটা দেখাতে পারবে না, কারণ এটা দেখালেই চোর ধরা পড়বে। এই বলে আমি আমার বেশি লম্বা করছি না বক্তব্য, আমার আরো অনেক বক্তা আছেন পিছনে, বক্তাকে বসিয়ে রেখে বলার মানে ঠিক নয়। তো আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।